আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম মেয়েটার দিকে তাকিয়ে। সে তো ভিন্ন দেশি, কিভাবে আসলো এখানে? আবার বলতে পারে না কথা, কিন্তু লিখতে পারে। এই লিখতে পারার মূল্য যে 4 আনা। যেখানে আমি এই শব্দের সাথে অপরিচিত, তবে মুখের বচন হলে ভিন্ন বিষয়। কেননা আমি মানুষটা সহজ সরল হলেও বিনোদনের টানে প্রায়ই হিন্দি এবং বাংলা মুভি দেখি। একদিন 2 দিন এমন করতে করতে 1 যুগ ধরে হিন্দি ভাষাটা মনের মাঝে রপ্ত করেছি। কথায় আছে না, করতে করতে কর্তা, বাড়তে বাড়তে বার্তা। এটা অবশ্য কুমিল্লার আঞ্চলিক প্রবাদ। সেই প্রবাদের সূত্র ধরেই হিন্দি ভাষাটা মনের মাঝে রপ্ত করা। যাই হোক, মেয়েটির থেকে দৃষ্টি ফেরালাম। কি করতে পারি সেটা ভেবেই কুল পাচ্ছি না। এত রাতে একটা মেয়েকে এভাবে ফেলে যাব, সেটা আমার বিবেকে সায় দিবে না আগে থেকেই জানি। স্রষ্টার সৃষ্টির প্রতি অগাধ মায়া সেই শৈশব থেকেই, হোক সেটা মানুষ আর বন্য জীবজন্তু। বিপদ ডেকে কাঁধেও নিতে চাচ্ছি না, আবার ফেলে রেখেও যেতে পারছি না। বড্ড মায়া জন্মায় মেয়েটার ডেপ ডেপ করে তাকানোর দিকে নজর দিলে। এখন যা সিদ্ধান্ত নিব তাই মনের বিরুদ্ধে যাবে। মন তো আমার নাছর বান্দা, একবার চাচ্ছে বাড়ি নিয়ে যাই, আরেকবার মনে হচ্ছে বাড়িতে নিলে পরে কোনো এলাহি কাণ্ড বাঁধে। আমার কাছে সবসময় মানবতার জয় হয়েছে। এতে আমি যতই বিপদে পড়ি না কেন, প্রথমে সিদ্ধান্তহীনতায় ভুগি, তারপর অতি দরদী হয়ে মানবতার সঙ্গে পাল্লা দেই। মনুষ্যত্ব এখনো বেঁচে আছে বলেই পৃথিবী আজও এত সুন্দর। আমার নীরবতা দেখে মেয়েটি বিচলিত না হয়ে আমার সিদ্ধান্ত জানার অপেক্ষা করছে, আমার চোখে মুখে পানে তাকিয়ে। ঠিক যেন চাতক পাখির মতো। নিজের ভিতর রপ্ত করা ভাষাটা কারোর সাথে বলা হয়নি। আজ হয়তো একজন সঙ্গী পেলাম। হতাশ মনে বললাম, মেরা সাথ কিউ আয়া? সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলে না। তারপর বললাম, বাত নেহি কার সাকতে? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। আমি ঠিক বুঝতে পারলাম না কিসের ইঙ্গিত দিল, তাই আবার বললাম, কার সাকতে হো? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানালো। হাই রে হাই, কি বলে মেয়ে? কথা বলতে পারে কিন্তু বলছে না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কেননা একটা মানুষ এমন অবস্থায় ছাদে চাইবে না চুপ করে থাকতে। আমি বিস্মিত হওয়ার মধ্য দিয়ে আবারও বললাম, তো বলতো নেহি কিউ? মেয়েটা হন্তদন্ত করে ব্যাগ থেকে একটা চিঠির মতো কিছু বের করলো। ভাবলাম হিন্দিতে লেখা হবে, কিন্তু না। আমার ভাবনা চিন্তার বিপরীত হলো। লেখাটা বাংলায় লেখা, তবে বেশি নয়। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা চিঠি বরাবর করে পড়তে আরম্ভ করলাম। আসসালামু আলাইকুম, ভালোবাসা নেবেন শ্রদ্ধেয় মহোদয়। এই মেয়েটি ইন্ডিয়ান। এখানে কিভাবে এসেছে বলতে পারছি না। মেয়েটার সাথে বেইলি রোডে দেখা হয়। সকালে কাজে যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম মেয়েটি কিছু পরিত্যক্ত বিদ্যুতের খুঁটির মাঝে বসে আছে। বিকেলে ফেরার পথেও দেখলাম সে এখানেই বসে আছে। মেয়েটার প্রতি মায়া জন্মালো। আগ বাড়িয়ে কথা বলতে গেলাম, কিন্তু মেয়েটা যে বাক প্রতিবন্ধী সেটা জানতাম না। সে খাতার পৃষ্ঠায় হিন্দিতে কি যেন লেখে। আমি আবার এসব বুঝি না, লেখা তো দূরের কথা। তারপরেও মেয়েটিকে সাথে নিয়ে যেতাম, কিন্তু এমন একটা যুবতী মেয়ে সাথে নিয়ে যাওয়াটাও সমাজ ভালোভাবে নিবে না। তার উপর থাকি আমি মেসে, তাই মেয়েটাকে হোটেল থেকে কিছু খাবার খাইয়ে কিছু টাকা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাকে দেখে সহজ সরল মনে হলো তাই আপনাকে ফলো করতে বলি। বলুন তো আজকাল কাকে বিশ্বাস করি? আশা করি বিশ্বাসের অমর্যাদা করবেন না। দায়িত্ব নিতে না পারলে আপনিও কোনো হৃদয়বান ব্যক্তির সন্ধানে মেয়েটিকে স্থানান্তর করুন। ধৈর্য সহকারে চিঠিটা পড়ার জন্য ধন্যবাদ। চিঠিটা পড়ে আরো হতাশ হলাম। এখানে তো কিছুই উল্লেখ নেই। হতাশ মনে বললাম, ইংরেজি মালুম? সে ঘাড় নেড়ে না জানালো। আরো হতাশা মনের মাঝে তৈরি হলো। এখন কিভাবে কি করি? কয়েক মুহূর্তের মাথায় প্রশ্ন কতগুলো তৈরি হলো। কথা বলতে পারে কিন্তু বলতে পারছে না, এটা আবার কোন ধরনের সমস্যা ঠিক বুঝতে পারছি না। সকালে খুঁজে দেখতে হবে এই সমস্যার মানে। তবে সকাল হতে হতে যে আমার অবস্থা আর পরিস্থিতি এক থাকবে না সেটা ভালোই বুঝতে পারছি। তারপর বললাম, আজাও মেরে সাথ। আমার এই বাক্যটি মনে হয় মেয়েটির অ্যাকসেপ্ট করতে কষ্ট হয়েছে। চোখের চশমাটা খুলে ডান হাত দিয়ে চোখের পানি মুছলো। আমি মেয়েটির চোখের পানির দিকে লক্ষ্য করব কি চাই? দূরে ল্যাম্পপোস্টের আধো আলোতে মেয়েটির চোখের দিকে তাকিয়ে আমার রীতিমতো বেতাল অবস্থা। ইচ্ছে করছিল মেয়েটার চোখের দিকে মোবাইলের আলোটা ধরি, তাতে করে যদি সেই আঁখিগুলো মন ভরে দেখতে পারি। একটা নারীর সৌন্দর্যের প্রধান বাহন হচ্ছে চোখ। যে নারীর চোখ যত সুন্দর, সে নারী দেখতে তত মায়াবী। যাই হোক, পরক্ষণে নিজের দৃষ্টি আবার ফিরিয়ে নিলাম। 2 দিন পর আমার বিয়ে। অন্য নারী রূপে মশগুল না হওয়াই ভালো। আর বিধাতা মেয়েটিকে আমার কাছে পাঠিয়েছেন, চাইলে অন্য কারো কাছেও পাঠাতে পারতেন। সো যতটা সম্ভব নিজেকে একটু হেফাজতে রাখতে হবে। কেননা একটা নারীর রূপ আর সৌন্দর্যই পারে একটা নৈতিক পুরুষের মনে অনৈতিক ভাবনা চিন্তা প্রবেশ করাতে। সবার দৃষ্টিভঙ্গি যে এক সেটা বলবো না, তবে সময় মতো নিজেকে সেই রূপ থেকে কাটিয়ে তুলতে না পারলে পরবর্তীতে নারীর সেই রূপে আপনার অনুভূতি জড়াবেই। আর 4-5 মিনিট হাঁটলেই আমার বাড়ি চলে আসবো। মেয়েটি আমার থেকে 2-3 হাত দূরত্ব মেনটেন করে হেঁটে চলেছে আমার সাথে। এখানে একটা জিনিস বেশ ভালোই আমার মস্তিষ্কে আনাগোনা করছে, সেটা হলো বিশ্বাস শব্দটা আজও পৃথিবীতে বিদ্যমান। মেয়েটা কোনো চিন্তা ভাবনা না করেই আমাকে বিশ্বাস করেছে। আমার দেশের কয়টা ছেলেকে আপনি বিশ্বাস করতে পারবেন? হ্যাঁ, 99% ছেলেকেই বিশ্বাস করতে পারবেন। আর বাকি 1%-এর জন্যই দেশে এত ধর্ষণ হচ্ছে। আমি চাইলে সুযোগ নিতে পারতাম, কিন্তু আমাকে ভাবতে হবে মেয়েটা অসহায়। সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করছে। এখন যদি আমি সেই বিশ্বাসের সুযোগ নেই, তাহলে আমার আর পশুদের মধ্যে পার্থক্যটা কোথায়? নিজেদের ভেতর দায়িত্ববোধ থাকলে দেশে এত ধর্ষণ হতো না। তবে চিন্তার বিষয়, সেই দায়িত্ববোধটা নিজের ভেতর আমি কতক্ষণ ধরে রাখতে পারবো।
যেই চোখ দেখেছি ধাক্কা তো একটা খেয়েছি, অন্যকে বলে কি লাভ। সারা বাড়িতে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। আম্মুকে ডাক দিলাম কয়েকটা, আম্মু এসে দরজা খুলে দিল। ঘুম ঘুম চোখে আম্মু বলল, কেমন আছিস? আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? আম্মু বলল, ভালো আছি, ভিতরে আয়। আমি বললাম, আম্মু। আম্মু বলল, কি? আমি বললাম, আরেকজন আছে সঙ্গী। আম্মু বলল, তোর বন্ধু বান্ধব এসেছে? আমি একটু সরে দাঁড়ালাম। আম্মু তো মেয়েটিকে দেখেই ভ্রুকুচকে আমার দিকে 1 মিনিট ধরে তাকালো, তারপর আবার ঘরের ভিতর প্রবেশ করলো। মনে হয় আব্বুকে ডাকতে গেছে। হ্যাঁ, ঠিক তাই হলো। একটু পর আব্বু আর আম্মু আসলো। যদিও অপরাধী না, তবুও ভয়টা বেড়ে যাচ্ছে। আব্বু বলল, তুই বিয়ে করেছিস? আমি বললাম, আরে আরে আব্বু। আব্বু বলল, থাক, আর বলতে হবে না, তুই তো আর ছোট নেই যে তোর গায়ে হাত তুলবো। তারপর বললাম, কি বলছো এসব? আব্বু বলল, মেয়েটাকে নিয়ে ভিতরে আসো। যাক, পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মনে করেছিলাম ততটা ভয়ঙ্কর হয়নি। প্রবাদেই তো আছে, যত বড় সাজাটা তত বড় তুফানটা হয় না। আমি ড্রেস চেঞ্জ করে গোসল করার উদ্দেশ্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। আমার 2 বোন রীতিমতো জেগে আছে। আব্বু আম্মু জেরা থেকে বাঁচলেও ওদের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নেই। এখানে আরেকটা জিনিস হলো, আমার 2 বোন জমজ, এসএসসি পরীক্ষা দিবে এবছর। দুজনের নাম হিয়া আর দিয়া। আমি নিজেই মাঝে মাঝে কনফিউশন হয়ে যাই কোনটাকে। আমার পক্ষ থেকে করা নিষেধ, দুজনে কখনো একই ডিজাইনের ড্রেস কেনা যাবে না, কিন্তু আমার কথায় এক আনা মূল্যও নেই 2 বোনের কাছে। খাবার টেবিলে এসে হার্ট অ্যাটাক হবার জোগাড়। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম। এই মেয়ে এতক্ষণ আমার সাথে এসেছে। ও মাই গড, এটা তো মেয়ে নয়, নিশ্চয়ই পরী। এছাড়া কোনো কিছুই মনে হচ্ছে না। একটা নারী কতটা রূপবতী হতে পারে এই মেয়েকে না দেখলে বোঝার উপায় নেই। এই মেয়ে কিভাবে নিজের দেশ ছেড়ে আমার দেশে এসে প্রধ্বস্ত হয়? ওর বাবা মা কে? কোথায় থাকে? কিভাবে এই দেশে এসে এই পরিস্থিতিতে পড়েছে? জানার বেশ কৌতূহল মনের মাঝে তৈরি হলো। কিন্তু মেয়ে তো আপাতত বুবা, কিভাবে জানবো? আম্মুকে দেখলাম, মুখটা এখন সকালের তেজস্ক্রিয় সূর্য রশ্মির মতো উজ্জ্বল, বেশ হাসি খুশি। একটু আগেই তো মুখটা আশ্বিন মাসের পশ্চিম আকাশের কালো মেঘের মতো করে রেখেছিল। তার মানে ছেলের বউ হিসেবে তার মনে ধরেছে। আচ্ছা, এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না। এখন যদি বলি এই মেয়ে আমার স্ত্রী না, তাহলে প্রবলেম অনেকগুলো দেখা দিবে। প্রথমত 2 দিন পর খালাতো বোনকে বিয়ে করতে হবে, আর তাকে বিয়ে করলে আর এই মেয়েকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবো না। দ্বিতীয়ত, আব্বু বা সমাজ কোনোভাবেই সায় দিবে না মেয়েটিকে আমার সাথে। স্ত্রী হিসেবে পরিচয় দিলে এখানে সেখানে নিয়ে যেতে পারবো, আর মেয়েটি ভিনদেশী, সে বাংলা বুঝবে না। পরে না হয় আমি বুঝিয়ে বলবো। আর সে মুখ ফুটে বলতেও পারবে না সে আমার স্ত্রী না। যেহেতু বিধাতা আমাকে সিলেক্ট করেছে মেয়েটির দায়িত্ব নিতে, সো আমি আমার দায়িত্বে অবক্ষয় করতে পারবো না। যত বিপদ হোক, মেয়েটির পাশে থেকে তাকে নিজের দেশে পৌঁছে দিতে হবে আমাকে। আম্মু আমার কাছে এসে আস্তে আস্তে বলল, হিমেল, এই মেয়ে কি বুবা? আমি বললাম, আম্মু জোরে জোরে বলো, সমস্যা নেই, সে বাংলা বুঝে না। আম্মু বলল, মানে? আমি বললাম, ভিনদেশী। আম্মু বলল, বলিস কি? আমি বললাম, হুম। আম্মু বলল, কিভাবে কি হলো বুঝতে পারলাম না। আমি বললাম, বেশি বুঝে কাজ নেই, আব্বুকে গিয়ে একটু বোঝাও। আম্মু বলল, আচ্ছা তুই আগে বলবি না যে আমি বিয়ে করে ফেলেছি? এখন কত বড় সমস্যা হতে পারে তোর ধারণা আছে? আমি বললাম, পৃথিবীতে সমস্যা বলতে কোনো শব্দ নেই, সব আমাদের মনের ভয় আর সঠিক ভাবনা চিন্তার অভাব। আম্মু বলল, বড় বড় লেকচার না দিয়ে মেয়েটিকে বল তার ভাত লাগবে কিনা। আমি বললাম, আশ্চর্য, এখানে জিজ্ঞেস করার কি আছে? দেখছো না এর পেটে কত খিদে লেগেছে, আরো ভাত দাও। ভাত খেয়ে রুমে যেতেই দেখলাম হিয়া আর দিয়া দুজন 2 দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কেমন আছিস তোরা? তারা চুপচাপ। আমি বললাম, কি হলো? হিয়া বলল, দিয়া, ওনাকে বল আমাদের পেমেন্ট দিয়ে সামনে থেকে সরে যেতে। আমি বললাম, মা, কিসের পেমেন্ট? দিয়া বলল, বস্তির রুমটা গুছিয়ে দেওয়ার টাকা। আমি বললাম, ওহ আচ্ছা, ওয়েট করো, 10 টাকা মনে হয় ভাঙতি আছে। হিয়া বলল, দিয়া, ওনাকে বলে দাও 1000 টাকা। আমি বললাম, এটা রীতিমতো ডাকাতি। হিয়া বলল, মনে করো সেটাই, তা না হলে বউ নিয়ে রুমে যেতে দিব না। যাক বাবা, বিয়ে না করেই জরিমানা, কিছু করার নেই, দিতে হবেই, সেটা কম্বলচারী। চোখ ভর্তি ঘুম। রাত প্রায় 2টার মতো বেজে যাচ্ছে। আমি হাই তুলতে তুলতে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ মনে হলো আজকে আমি একা নই, একজন অনাকাঙ্ক্ষিত অতিথি আছে। আমার ভাবনা চিন্তার মধ্য দিয়ে মেয়েটা রুমে আসলো। চেহারার একটু রাগে দৃষ্টি লক্ষণীয়, বুঝতে বাকি নেই কেন। তবুও তাকে অভয় দিয়ে বললাম, ডরাও मत, ए इंडियन नहीं, ए बांग्लादेश है, और मेरा बाप हो तुम जानता, वो आदिम बहुत खतरनाक है। जब भी मैं बताएगा ये लड़की को मैं नहीं जानता, वो क्या करेगा तेरा मालूम है? मेरा मुंडी এসে পাকড়াएगा और घर से निकाल देगा। মেয়েটা একটু নরম হলো আমার কথাই। বুঝতে পারলো আমি পরিস্থিতির শিকার হয়ে তাকে বউ বানাতে বাধ্য হয়েছি। আমি বিছানা থেকে একটা বালিশ নিলাম, কুল বালিশটাও নিলাম। এটাই ব্যাচেলর জীবনের সঙ্গী ভেবেছিলাম, তাকে মুক্তি দিব, কিন্তু তা আর হলো না। থাক, কুল বালিশটা নিব না, এটা আজকে মেয়েটার দিকে দেই, শত হলেও অতিথি। ফ্লোরে শুয়ে পড়লাম। ঘুমানোর আগে আবার বললাম, আচ্ছা তুমহারা নাম কেয়া হ্যায়? তারপর আবার মনে মনে বললাম, ওহ তোমায় বলে কি লাভ, নাম শোনার মতো পরিস্থিতি তো নাই। তারপর বললাম, আচ্ছা শোনো, আজকে তুমহারা নাম হ্যায় পরি।
मैं जाबी परी बताएगा समझ लेना तुमके मैं बोल रहा हूँ। মেয়েটা ঘাড় নেড়ে সম্মতি জানালো। চোখ দুটো বন্ধ করে ভাবছি, মেয়েটার আজও আমার প্রতি অগাধ বিশ্বাস। কে এই মেয়ে, কি তার পরিচয়, কিভাবে আসলো, এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙার 2-3 মিনিট আগে অনেক মানুষ সজাগ হয়, হ্যাঁ এটাও সম্ভব। আমার ঘুম ভাঙার 2-3 মিনিট আগে আমার ঘুম শেষ হয়ে যেভাবে আছি সেই পরিস্থিতিটা নিয়ে ভাবি। তারপর আমার ঘুম আস্তে আস্তে স্পষ্ট হয়ে ভাঙে। আজকেও তার ব্যতিক্রম না। ঘুম ভাঙার পূর্ব মুহূর্তে অনুভব করলাম নরম কি যেন জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। জিনিসটা একদম আমার বুকের সাথে মিশে আছে। আমিও পরম সুখে চাপটে ধরে আছি। জিনিসটার মাঝে বারবার নাক দিয়ে ঘষা দিচ্ছি। হাত পা তো আছেই, চোখ মেলার অনুভূতি খুঁজে পাচ্ছি না। যদিও এই অনুভূতিটা মন্দ নয়, এখনো আমার পুরোপুরি ঘুমের ঘোর কাটেনি। হঠাৎ প্রশ্ন জাগলো, কাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। চেয়ে দেখি কুলবালিশ, আর পরে বিছানায় বসে পাগুলোর নিচে মেলে ইচ্ছে মতো শব্দবিহীন মুচকি মুচকি হাসছে। আমি তো লজ্জায় একদম শেষ। কি একটা অবস্থা, না জানি কি অঙ্গভঙ্গি করেছিলাম ঘুমের ঘরে কে জানে।